যে এখানে একটা প্রসেসের বা প্রোডাক্টের ফ্যাসিলিটি গুলাকে বা মেশিনারিজ গুলাকে আমরা কিভাবে সাজাবো বা কিভাবে সাজালে আমাদের আউটপুট বেশি আসবে বা আমাদের ইফিসিয়েন্সি বাড়বে, সেই জিনিসগুলো আমরা আজকে নতুন একটা টপিকে শিখবো। এই চ্যাপ্টারটা শেষ করতে হয়তো 2টা ক্লাস লাগবে, একটা ক্লাসেও হতে পারে 2টা ক্লাস বা একটু বেশি লাগতে পারে। সেটা আমরা শিখবো মোটামুটি। এবং এখানে একটু দেখাবো যে একটা প্রোডাক্ট প্রসেস লাইন বা প্রোডাকশন লাইনে লেআউট গুলা কি ধরনের হয়, সেটাকে আমরা দেখাবো। এবং এটা তোমাদের বইয়ে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বারটা খেয়াল নাই, যে মোটামুটি ওখানেও এই জিনিসগুলা পাবা। একটু বইয়ের সাথেও মিলাই পড়তে হবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ তোমরা? স্যার এটা কি তেলসের বই থেকে? শুধু তেলসাঙের বই তো আমি ফলো করি না, অনেকগুলো বই ফলো করি, ওই বইয়ের মধ্যে আছে মোটামুটি। হ্যাঁ, ওকে স্যার। শুধু আচ্ছা। তো এবার প্ল্যান্ট লেআউটটা কি? আসলে লেআউট মানে হচ্ছে, তোমরা যদি বাংলায় বলো সেটা হচ্ছে বিন্যাস বলা যেতে পারে, বা সাজানো, অ্যারেঞ্জমেন্ট। মানে এটা ফ্যাসিলিটি লেআউট বা প্ল্যান্ট লেআউট হচ্ছে আমার প্ল্যান্টের বা ফ্যাসিলিটিস গুলা যেভাবে সাজানো আছে সেটাকে কিভাবে অ্যারেঞ্জ করলে আমি একটা অপটিমাম অ্যারেঞ্জমেন্ট পাই, এবং যার মাধ্যমে আমি একটা বেটার ওয়ার্ক অফিস এনভায়রনমেন্ট বলো বা আউটপুট বলো বা প্রসেস ইমপ্রুভমেন্ট বলো, সব দিক দিয়ে আমি একটা বেটার কিছু পাই। যেটা বলছিলাম যে প্ল্যান্ট লেআউট আসলে কি হয়, এটা হচ্ছে একটা প্ল্যান করা হয়। প্ল্যানটা কিসের করা হয়? এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট গুলা, যেগুলো আমাদের ফ্যাসিলিটিস গুলা আছে সেগুলাকে একটা সাজানো, অ্যারেঞ্জমেন্ট করা উচিত। উদ্দেশ্যটা কি এখানে? মানে এই যে ফ্যাসিলিটিস গুলোর মধ্যে কি আছে, পার্সোনালস আছে, আমাদের মেশিনারিজ গুলো আছে, তারপরে স্টোরেজ স্পেসেস, মানে আমাদের যে ওয়্যার হাউজিং বলো বা আদার যে সেলফ গুলা বলো সেগুলো হতে পারে। এবং পাশাপাশি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, এটা নিয়ে কিন্তু আমি বলেছিলাম যে ডিফারেন্ট টাইপস এর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট থাকে, যেগুলা ম্যাটেরিয়াল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে পৌঁছে দিতে সাহায্য করে। প্রথম দিকে একটা ভিডিও দেখিয়েছিলাম। তো এই ধরনের অল টাইপস অফ সাপোর্টিভ সার্ভিসেস যা যা লাগবে সবগুলাকে এমন ভাবে সাজাবো যাতে আমি একটা বেস্ট স্ট্রাকচার ফ্যাসিলিটিস পাই, এবং আমার সবচেয়ে উদ্দেশ্য হবে কি কম জায়গার মধ্যে বেশি কিছু সাজানো, এবং সাথে সাথে যাতে মানুষ যারা এটা ইউজ করবে প্ল্যানটাকে, তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এটাকে ব্যবহার করতে পারে। ক্লায়েন্ট লেআউট আসলে কি বলা হচ্ছে, তাহলে একটা অপটিমাম ম্যানেজমেন্ট। অপটিমাম মানে কি? যেটা হচ্ছে বেস্ট। অপটিমাম মানে কিন্তু বেস্ট। এবং আমি আগেই অনেক দিন তোমাদের আগেই শিখিয়েছি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের একটা সবচেয়ে মেইন বড় কাজ সেটা হচ্ছে অপটিমাইজেশন করা, প্রসেসের মধ্যে বেস্ট কিছু সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করা। এবং বেস্ট সিদ্ধান্ত দেওয়ার জন্য কিন্তু তোমাদের অনেক কিছু শেখানো হয়েছে, যে কিভাবে তুমি বেস্ট একটা সিকোয়েন্সিং অ্যালগোরিদম বের করবা, তোমার জন্য একটা বেস্ট আউটপুট কোন কোন জায়গায় আসবে, হয়তোবা একটা প্রসেসের জন্য কত সময় লাগছে, ম্যাক্সিমাম কত সময় লাগবে, বা আমরা যখন কস্টিং করব টাইমটা কিভাবে, মানে বেস্ট প্রাইজিং বা কস্টিং করব, সেই জিনিসগুলো কিন্তু আমরা শিখিয়েছি। তো এখানে হচ্ছে ফ্যাসিলিটিস গুলার অ্যারেঞ্জমেন্ট করব, এটা হচ্ছে বেস্ট হইতে হবে। আমাদের এই অ্যারেঞ্জমেন্ট গুলো বেস্ট করাটাই হচ্ছে আমাদের মেইনলি টার্গেট হচ্ছে প্ল্যান্ট লেআউট। এবং উদ্দেশ্য হচ্ছে কি আমাদের জায়গা হচ্ছে লিমিটেড, ঠিক আছে, জায়গাও লিমিটেড, তারপরে আমরা যদি বলি আমাদের পার্সোনালস বা ইকুইপমেন্টসও লিমিটেড। বাট আমরা এমন ভাবে সাজাবো জিনিসগুলাকে যাতে আমাদের বেস্ট আউটপুট পাই, এবং আমরা কম জায়গার মধ্যে বা কম মেশিনারিজ দিয়েই ভালো কোনো আউটপুট পেতে পারি। তো এটা খুব ইনিশিয়াল লেভেলে পড়াবো, সো একটা জাস্ট ধারণা পাওয়া যে এই ধরনের লেআউটটা দিয়ে আমরা কিভাবে কি করি, খুব একটা ধারণা পাবা। কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে হয়তোবা যখন যাবা তোমরা ফোর্থ ইয়ারে, যে অথবা এইগুলো যদি পিএইচডি রিসার্চ করো বা পরে মাস্টার্স লেভেল লেআউট নিয়ে আলাদা করে পড়ো, পিএইচডি করো, তখন তোমরা নতুন নতুন অ্যারেঞ্জমেন্ট ডিজাইন করা শিখবা। বাট আপাতত যে এরকম একটা জিনিস তোমার ধারণা দেওয়া হবে,
এটা দেওয়ার পরে তোমরা মোটামুটি পরিষ্কারভাবে বুঝতে পারবা যে এই ধরনের লেআউট গুলাকে আমরা কিভাবে, মানে একটা নর্মাল লেআউট গুলা কি ধরনের লেআউট, বেসিক কয় ধরনের লেআউট আছে সেগুলা হয়, সেগুলা তোমরা জানতে পারবা। তো ফার্স্ট আমরা বলছি সেটা হচ্ছে প্রোডাক্ট লেআউট, তারপর হচ্ছে প্রসেস লেআউট, ফিক্স পজিশন লেআউট, কম্বাইন লেআউট এন্ড সেলুলার লেআউট। তো প্রোডাক্ট লেআউট নিয়ে যদি কথা বলি, প্রোডাক্ট লেআউট হচ্ছে একটা প্রোডাক্ট বানানোর জন্য আমরা যেই ধরনের লেআউটটাকে চুজ করি, মানে প্রোডাক্ট হবে কি স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য আমরা যে ধরনের লেআউটকে চুজ করি সেটাকে আমরা বলছি প্রোডাক্ট লেআউট। প্রসেস লেআউট বলছি আমরা ওই ধরনের লেআউট যেটা হচ্ছে একই টাইপের প্রসেস গুলাকে যখন আমরা একই জায়গাতে রাখি। যেমন তুমি একটা ব্যাংকে গিয়েছো, মনে করো ব্যাংকে গিয়েছো, ব্যাংকের এই কাউন্টার গুলা এইভাবে সাজানো আছে, তাই না? এবং ওই কাউন্টারে যে কোনো একটা কাউন্টারে গেলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে, টাকা জমা দেওয়া বা টাকা তোলা, ঠিক কি না? এনি ওয়ান। তো এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রসেস লেআউট, মানে মোট কথা আমাকে এই টাকা জমা দেওয়ার এরিয়াতে গেলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে অনেকটা প্রসেস লেআউট অনেক সময় কিন্তু বলে। মোট কথা একই টাইপের অ্যাক্টিভিটিস গুলাকে আমরা একই জায়গায় যখন রাখবো সেটাকে আমরা বলি বেসিক্যালি প্রসেস লেআউট। ফিক্স পজিশন লেআউট নিয়ে এখন বলবো না, আসতেছি। কম্বাইন লেআউট তো বুঝতেই পারছি, এগুলো কম্বাইন কোনো ব্যাপার থাকে। আর হচ্ছে সেলুলার লেআউট, সেলুলার লেআউট নিয়ে আমরা এক্সাম্পল দিব। তো ওভারঅল প্রোডাক্ট লেআউটটা হচ্ছে কি, একটা প্রোডাক্ট বানানোর জন্য আমরা যেই যেই ধরনের ভাবে আমরা ফ্যাসিলিটিস গুলাকে সাজাই বা অ্যারেঞ্জমেন্ট করি, মেশিনারিজ গুলা, মানুষজন বা তার আদার আদার যা যা সাপোর্টিভ সাজাই, সেটাকে আমরা বলতেছি আমাদের প্রোডাক্ট লেআউট। এবং লেআউটের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের একটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট দিব অল্প জায়গাতে আমরা বেশি কিছু আউটপুট যাতে পেতে পারি। ডিজাইন কনসিডারেশন, যে আমার জায়গার সর্বাত্মক ব্যবহার যাতে করা যায়, হায়ার ইউটিলাইজেশন অফ দ্য স্পেসেস, স্পেসেসটা আমরা যত বেশি ব্যবহার করতে পারি আমাদের জন্য তত কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং ইকুইপমেন্টস এন্ড পিপলস, যে আমাদের ইকুইপমেন্টস বা পিপল যারা আছে এই জিনিসগুলো যেন পারফেক্টলি ইউজ করা যায়, এমন ভাবে যদি লেআউট সাজানো হয় যাতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে কিন্তু জিনিসটা হবে না। দেখা যাবে এমন ভাবে সাজাতে হবে যাতে ইনফরমেশন ফ্লো, ম্যাটেরিয়াল ফ্লো, মানে মানুষের মুভমেন্টটা খুব সহজ হয়। আমি আবার আমাদের ক্লাসরুমের লেআউট নিয়ে কথা বলি। ক্লাসরুম তো ডেফিনেটলি তোমরা সবাই কিছুদিন হলেও গিয়েছো। জি স্যার। Like maybe this is our layout of our classroom. আমাদের টোটাল 4টা সারি ছিল, বা 4টা কলাম বলতে পারি। আর এইখানে হচ্ছে টিচারের দাঁড়ানো বা বসা, দাঁড়ানোর জন্য একটা জায়গা ছিল। এখানে একটা টেবিল থাকতো সেটাতে বসার, এখানে একটা হোয়াইট বোর্ড ওয়ালে হ্যাং করা, দেয়ার ইজ এ ডোর। আই থিঙ্ক দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ক্লাসের লেআউট। বাট স্টিল এখানে আমরা যদি স্টুডেন্টরা মুভমেন্ট করতে চাই, তাই না, বা টিচার যদি মুভ করতে চায়, খুব সব স্টুডেন্টের কাছে যেতে চায়, যেতে পারবে না খুব সহজে? জি স্যার। যেতে পারবে সহজে। আবার পাশাপাশি যদি এমন হয় যে এখানে তোমাদের যে প্রজেক্টর ছিল না এখানে হ্যাং করা একটা, জি স্যার। প্রজেক্টরটা যদি পিছনে দেওয়া হতো আর তোমরা যদি সামনে ফেসিং এ বসতা, তাহলে কোনো লাভ হতো? নো স্যার। লাইক প্রজেক্টর ইজ হেয়ার বাট ইউ আর ফেসিং টুয়ার্ডস মি এন্ড প্রজেক্টর হচ্ছে বিহাইন্ডে, তাহলে মনে হয় আপাতত কোনো লাভ হতো না। এই যে আমি একটা ওয়ার্ড বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্ট হবে কি, প্রজেক্টরটা হচ্ছে আমাদের এমন জায়গায় থাকবে যেখান থেকে আমাদের সবাই এটাকে সহজে অ্যাক্সেস করতে পারবে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে এমপ্লয়ি মোরাল, বা আমাদের যারা এখানে, মানে তোমরা যেখানে বসে থাকো, তারা যেন একটা তাদের ইন্টারাকশন ঠিক থাকে, এমন যদি করা যেত, কথার কথা, যে মনে করো সবগুলা এক পাশে আর এক পাশে দুইটা হয়ে গেল, তাহলে কি আমি এখন যেমন মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করে সবার কাছে যেতে পারতাম, তখন কি সবার কাছে অ্যাক্সেস করতে পারতাম? নো স্যার। না স্যার। তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফ্লো অফ ম্যাটেরিয়াল বা ফ্লো অফ ইনফরমেশন কিন্তু কি হলো, ইমপ্রুভ হলো না, তাই না? আবার আমাদের মোরালের ব্যাপারটা, যে স্যার আমার কাছে আসেই না,
কারণ কথা বুঝতেই পারে না, ঠিক আছে, এবং সেফটির ব্যাপারটা অনেক ব্যাপার স্যাপার চলে আসছে এখানে। মোট কথা সেফটিটা এমন একটা ইস্যু, মানে আমরা সেফটি নিয়ে পরে পড়বো। আমাদের 2 তে একটা কোর্স আছে সেফটি ম্যানেজমেন্ট। সেফটি এত বড় একটা ইস্যু, দেখো সেফটির কারণে ডাক্তাররা এখন ট্রিটমেন্ট করাতে যাচ্ছে না, কারণ ডাক্তারদের কাছে এখন অ্যাডভোকেট হয়তো বা সাপোর্ট নাই, বা একটা করোনার কারণে ভয়ের কারণে তারা ট্রিটমেন্ট করাচ্ছে না, কারণ অনেক ডাক্তার, ভালো ভালো ডাক্তার, তারা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেছেন। তো তাদেরকে যদি এরকম প্রপার সেফটি যে জিনিসগুলা, মাস্ক বা পিপি এগুলা দেওয়া যায়, তাহলে কিন্তু ডাক্তাররা কিন্তু এই ধরনের ভয় পেতেন না। তো আমাদের কাজের ক্ষেত্রেও, এটা ক্লাসরুম শুধু না, কারণ আমাদের যে কোনো প্রোডাকশন কাজের ক্ষেত্রেই সেফটি অনেক বড় ইস্যু, যে আমরা যদি প্রপারলি আমি সেফটি মেনটেন না করি, তাহলে কিন্তু দেখা যাবে যে ওয়ার্কাররা কনফিডেন্টলি কাজ করতে পারবে না। আর একটা জিনিস বললাম, যে মনে করো তুমি আমার স্টুডেন্টস, তো তোমার ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা ক্লাসরুমে যে আমি একটা নর্মাল দিলাম, লেআউট দিলাম, আমাদের একটা কাস্টমার কেয়ারের লেআউট এরকম হবে জিপি, অথবা যে কোনো মোবাইল কোম্পানি লাইক হুয়াওয়ে, অথবা যদি বলি রবি, একই হবে? ডেফিনেটলি না, কারণ তখন একটু সেট আপটা আলাদা হয়। একটা ব্যাংকের কি লেআউট একই হবে? না স্যার, না কিন্তু স্যার, চেঞ্জ হচ্ছে, আলাদা হবে। কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এইটা যে লেআউটটা বললাম, একটা গার্মেন্টস এর লেআউট কি একই রকম হবে? নো স্যার। না, হবে না। তবে আমরা এটা বুঝতে পারছি যে আমরা আজকে এই চ্যাপ্টার শেষ করার পর, আজকে শেষ হবে না, তোমার নেক্সট সপ্তাহের প্রথম ক্লাস শেষ হয়ে যাবে। তো চ্যাপ্টার শেষ করলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো যে ডিফারেন্ট টাইপস এর লেআউট গুলা কেমন ধরনের হতে পারে, এবং সেটা একটা জেনেরিক একটা প্যাটার্নে আমরা নিয়ে আসবো, যে কোন ক্ষেত্রে আমরা কোন ধরনের লেআউট ব্যবহার করলে আমাদের জন্য ভালো বা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডিজাইন কনসিডারেশন আবার কি থাকবে, যাতে আমরা স্পেস গুলাকে যত বেশি ব্যবহার করবো আমাদের জন্য তত ভালো। এমপ্লয়ি বা পিপলের ক্ষেত্রে আমাদের কি চিন্তা করতে হবে, যে তারা যেন সঠিকভাবে ফ্যাসিলিটেড হয়, বা এবং কাস্টমার ইন্টারাকশনটা বাড়ে, ঠিক আছে। এগুলাকে আমরা বলছি গুড লেআউট বা লেআউট কনসিডারেশন। এবং ফ্লেক্সিবিলিটি, যে সবাইকে ফ্লেক্সিবিলিটি দেওয়া যায় যাতে সবাই বসতে পারে, বা এগুলা নিয়ে ডিটেল সামনে আসবে। সো এখন ফার্স্ট একটা টপিক শিখে ফেলি, দ্যাট ইজ প্রোডাক্ট লেআউট। প্রোডাক্ট লেআউট আমরা কখন করব? যখন আমাদের প্রসেসিং যে কাজগুলো হবে, যেগুলো প্রসেসিং, সেগুলো স্ট্যান্ডার্ডাইজড, এবং আমাদের যদি টার্গেট থাকে র্যাপিড ফ্লো, ভেরি র্যাপিড ফ্লো, খুব ফাস্ট র্যাপিড ফ্লোর যদি আমার ইন্টারেস্ট থাকে, এবং আমাদের হাই ভলিউম ম্যাটেরিয়াল, মানে বেশি আউটপুট চাচ্ছি, একই প্রোডাক্ট বারবার বানাচ্ছি, তখন আমরা চলে যাব প্রোডাক্ট লেআউট। মানে বুঝতেই পারছি, একই প্রোডাক্ট আমি বারবার বানাচ্ছি, মানে তার মানে সেটা স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট, মানে ফিক্স করা আছে এই কাজটা এভাবে করবে, এবং এই প্রোডাক্টটা এমন ভাবে করব, একইবার বারবার বানাবো, এবং স্মুথ ফ্লো চাচ্ছি, র্যাপিড ফ্লো, এখানে কোনো বাধাই, স্মুথ ফ্লো মানে কিন্তু আমরা বলতে পারি কোনো ইন্টারাপশন নাই। সেটাকে তখনই আমরা কি করবো, প্রোডাক্ট লেআউটে চলে যাবে। এবং হাই ভলিউম ফ্লো, এটা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, যে প্রচুর ফ্লো করবে ম্যাটেরিয়াল। তোমরা কখনো গার্মেন্টসে গিয়েছো? না স্যার, আচ্ছা, যাওয়া হয় না। ফুড ফ্যাক্টরি গিয়ে দেখেছো? ফুড ফ্যাক্টরি? টিভিতে প্রোগ্রাম না দেখেছি স্যার, হ্যাঁ টিভিতে হ্যাঁ, জি স্যার, ওটা দেখলেই হবে। হালকা ধারণা আছে। আচ্ছা, আমি একটু, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছি এখানে 7-8টা গার্মেন্ট সুইং মেশিন দেওয়া আছে। এখানে একটা সুইং মেশিনে একজন কাজ করছে, ছবি নাই, তারপরে সে আরেকজনকে দিল, সে এখানে একটা কাজ হলো, তারপর আরেকজনের মেশিনে কাজ হলো, তারপরে আরেকজন, এরকম ফাইনালি জবটা কি হলো, একজন ফিনিশিং করে কি হচ্ছে, জবটা ডান হয়ে যাচ্ছে। দেখো এখানে কাজগুলা যে হচ্ছে একটা স্ট্রেট লাইনে লিনিয়ারলি ভাবে কাজটা হচ্ছে, এবং আসলে এই ধরনের লেআউটে কি হয়, প্রতিটা এরকম একই টাইপের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। মনে করো, আচ্ছা, এই যে কাজটা শেষ হয়ে গেল একবার, হওয়ার পরে কি প্রতিটা মেশিনে বসে থাকবে? না স্যার, সেম কাজ রিপিট ভাবে একই করতে কাজ, থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি সেম কাজ সে বারবার বারবার করতে থাকবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, মনে করো এখানে র মেটেরিয়ালটাকে আমি এখানে ইনপুট দিলাম, একটা প্রথম র মেটেরিয়াল দিলাম, সে কাজ করে সামনে পাঠিয়ে দিল, দিয়ে সে বসে থাকবে না, সাথে সাথে সে আরেকটা প্রোডাক্ট নিবে, নিয়ে আরেকটা এইভাবে, র মেটেরিয়াল। হ্যাঁ আরেকটা র মেটেরিয়াল বা আরেকটা পার্টস নিবে, যেটা নিয়ে সে কাজ করতে পারে বা সুইং করতে পারে। এইভাবে সারাদিন সে একই কাজ করবে। কিভাবে সে আসলে তার স্পেসিফিক একই কাজ বারবার করতেছে, আমরা এখানে কি করছি, কাজগুলাকে
ডিভাইডেড করছি ইস্যু স্ট্যান্ডার্ড টাস্ক অনুযায়ী। যদি আমি একটা শার্ট নিয়ে কথা বলি, গার্মেন্টস এর শার্টটা আসলে খুব বেশি জানতে হবে না, আমি তোমাকে বুঝাই। মনে করো শার্টের জন্য আমাদের খুব বেশি কমন কয়েকটা জিনিসের একটা পার্ট হচ্ছে আমাদের স্লিভ লাগবে, তারপরে কলার লাগবে, তারপরে স্লিভের সাথে কাফ লাগবে, মানে স্লিভের সামনে যে অংশটা এটাকে কাফ বলে। তারপর আমাদের হচ্ছে শার্টের যে ফ্রন্ট পার্ট লাগবে, ব্যাক পার্ট লাগবে, এরকম কিছু নাম আছে। তো এই প্রতিটা পার্টকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। মনে করো মেশিন নাম্বার 1-এ শুধু 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 স্লিভের কাজই হবে, মেশিন নাম্বার 2-তে শুধু কি হবে, কলারের কাজই হবে, কথার কথা বলছি। মেশিন নাম্বার 3-তে কি হবে, কলার আর ফ্রন্ট পার্ট জয়েন লাগবে। এরকম ভাবে সবগুলাতে আলাদা আলাদা করে স্ট্যান্ডার্ডাইজ কাজ করে দেওয়া আছে। এবং ওই স্পেসিফিক কাজটাই কি করবে, যে লেবার বা ওয়ার্কার আছে সে বারবার করতে থাকবে। আমি বোঝাতে পারলাম? একই কাজ সে কি করবে, বারবার করতে থাকবে। বারবার বারবার করবে। যেমন আমি যদি বলি ফুড ফ্যাক্টরির কথা যে বললাম, ফুড ফ্যাক্টরি তো কি হয়, একটা ইনপুট একটা বিশাল সাইলোর মধ্যে একটা সার্টেন কোয়ান্টিটি, হিউজ কোয়ান্টিটি হুইট বা এগ দিয়ে দেয়, এবং ওইটা থেকে অটোমেটিক বিভিন্ন পোর্শনে যা যা হওয়ার কথা ছিল সেটা অটোমেটিক নিজেরাই করতে থাকে। এবং কিছু জায়গায় দু একজন মানুষ লাগে, সে তারা অবজারভেশন করে, চেক করে দেখে ঠিক আছে কিনা, এবং যদি কোনো সমস্যা হয় সাথে সাথে জিনিসটাকে সঠিক অবস্থানে আনার জন্য চেষ্টা করে। এর বাইরে কিন্তু তেমন কোনো কাজ নাই, অটোমেটিক চলতে থাকে। এবং সব সময় কিন্তু এমন ভাবে সেট আপ করা হয় যে যেই কাজটা বলা হচ্ছে সেটাই চলতে থাকে, থামে না। থামে কি বলো, থামে না। তো এখানেও গার্মেন্টস বলো বা সব জায়গাতেই বলো, আমরা একই প্রোডাক্ট কিন্তু বারবার করা যখন করতে যাবো, মানে আমাদের অর্ডার কোয়ান্টিটি যখন হিউজ হবে, অর্ডার কোয়ান্টিটি যখন অনেক বেশি হবে, তখন আমরা কি করব, এই একইটা যেহেতু যেভাবে কাজগুলা করা দরকার, মনে করো আমি কাজটাকে 10টা স্ট্যান্ডার্ড কাজে ভাগ করলাম, স্ট্যান্ডার্ড টাস্কে ভাগ করলাম। এই 10টা টাস্কে ভাগ করার পরে প্রতিটা টাস্কেরই আলাদা একটা নাম দিতে পারি। এবং আমি যদি ঠিক মতো জানি প্রতিটা টাস্কের জন্য কোন মেশিন লাগবে, সেটাও আমি বলতে পারবো। এবং তখন কি করব, সেই অনুযায়ী সেই মেশিন গুলাকে একটার পরে একটা কি করব, সাজাবো। এবং সাজানোর পরে আমরা কি করব, তখন প্রতিটা মেশিনে যে যে অপারেটর সেট করে দিব, সেই অপারেটর অনুযায়ী সে কিন্তু কাজ সামনের দিকে ফ্লো করতে থাকবে। এবং এখানে খুব সহজ ব্যাপার যেটা, যে পিছনের জন কাজ করে সামনের জনকে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর কস্টিং কেমন হবে? অনেকটা লিনিয়ারের লিনিয়ার। মতো, লিনিয়ার, তাই না? তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর কস্ট কিন্তু বলতে গেলে নাই। মনে করো জি এখানে স্যার, একদম পাশাপাশি একজন কাজ শেষ হলে পাশের জনকে দিয়ে দিতেছে, সামনে জন, সেভাবে আগাইতেছে। সামনে বা পাশে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কিন্তু নাই। এবং ভেরি স্মুথ ফ্লো হবে, ভেরি র্যাপিড ফ্লো হবে, যেহেতু ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এখানে অনেক কম। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে রিপিটেটিভ হলে এখানে যদি মানে এমন হবে না অর্ধেক কাজ করে এটা আবার সামনে ঠিক আবার পিছনে ব্যাক করবে, এমনটা জেনারেলি হয় না। এখানে কি করা হয়, স্যার অবশ্যই আপনার সামনে কথা পিছন একটু থেকে সামনে ডিস্টার্ব যাবে, হচ্ছে। এবং সামনে স্যার যে একটা আপনার কথা সার্টেন, শোনা যাচ্ছে না। মানে কাজটা এমন স্যার হবে আপনার কথা পিছন থেকে শুনতে পাচ্ছি সামনে না। যাবে, সামনে যে লাস্টে কাজগুলো একবারে কি হবে, শেষ হয়ে যাবে। কোনো কারণে এটা ব্যাকওয়ার্ডে আসবে না স্যার। জেনারেলি মানে আসবে না, রিভার্স হবে না। জেনারেলি রিভার্স হবে না। মানে এখানে যদি সামনে তুমি সাপোজ এখানে মনে করো এই মেশিনটা, এখানে 3 নাম্বার যে মেশিনটা, সেই মেশিনটা যেই মেশিন, এই 2 নম্বর মেশিন যে মেশিন, আবার এখানেও একই টাইপের মেশিন লাগবে, কিন্তু আমি এটাকে রিভার্সে নিয়ে আসবো না। রিভার্সে আনলে কি হবে, ট্রান্সপোর্টেশন বেড়ে যাবে না, অনেক জি দূরে স্যার। জি আসতে হবে। স্যার। এই জন্য না করে ফ্লোটা আমি নষ্ট হবে। একই টাইপের আরেকটা মেশিন, ওই ওই একই টাইপের আরেকটা মেশিন এখানে সেট করে নিব, সাজাবো এইভাবে। এবং এটা হতে পারে কি, তাহলে আমার ফ্যাসিলিটি এখানে বেশি লাগতে পারে, একই টাইপের অনেকগুলো মেশিনারিজ কি হতে পারে, লাগতে পারে। এখানে রিভার্স ফ্লোটা যেহেতু হবে না, তাহলে আমাকে কি করতে হবে, একই টাইপের মেশিনারিজ এখানে বেশি লাগতে পারে, একাধিক লাগতে পারে। এবং সেই টাস্ক অনুযায়ী যখন কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমরা দেখবো যে কত সময় লাগছে। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেই টাস্কে যাকে যেই কাজটা দেওয়া হবে এর বাইরে সে কোনো কাজ করবে না। এখন বলো, যাকে যেই কাজটা দেওয়া হবে, সে শুধু সেটুকু পারলেই চলবে না, নাকি পুরোটাকে জানতে হবে? না স্যার, জি ওইটুকু স্যার। পারলেই চলবে।
পারলে চলবে না? ওইটুকু মানে জি, যেটুকু যা দরকার, মনে করে একটা নতুন অপারেটর আসছে, সে কিচ্ছু জানে না, তাকে আমি 2 দিন ধরে ট্রেনিং দিলাম যে কিভাবে একটা কলার বানাতে হয়, শার্টের কলার। তোমাকেও যদি শিখাই দিই তুমি পারবা, না পারার কোনো কারণ নাই। তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ে ফেলতেছো, আর যারা এগুলা মেশিন চালায় তারা হচ্ছে এসএসসি এইচএসসি পাস। তারা 1 সপ্তাহ ট্রেনিং করে যদি পারে, তোমরা তার আগেই পারবা, কারণ ডেফিনেটলি ইউ আর মোর কুইক লার্নার দেন দেম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখানে হয় কি যে একজন কলারটা শুধু জানে, শিখালাম, তাকে যদি কলারের মেশিনে বসিয়ে দিই, কাজ হয়ে যাবে না? জি স্যার। একজন গুনতে জানে, তাকে বললাম তুমি বসে বসে বান্ডেল গুনবা, কাজ হয়ে যাবে না? জি স্যার। হবে। তাহলে সুবিধা আছে কি? সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাটা কি? ম্যাটেরিয়াল এখানে অনেক হাই ফ্লো হবে। আবার অসুবিধাটা কি? অসুবিধা পরে বলছি। এখানে বলে দিলাম যে এখানে আনস্কিল ওয়ার্কার, মানে দেখো, যেই অপারেটরটা সব জানে, শার্ট কিভাবে বানাতে হয়, শার্টের ইচ এন্ড এভরিথিং জানে, যে তার কস্টিং বেশি হবে, তার বেতন বেশি হবে, আর নাকি যে শুধু ওই একটা অল্প কাজ জানে, তার বেশি বেতন বেশি হবে? যে সব জানে স্যার তার হিসাব বেশি হবে। অনুযায়ী যে বেশি জানে তার তার বেতন বেশি হবে। হ্যাঁ, এখন হয়েছে কি, নতুন যে আসছে তাকে কম টাকাতেও আমি কিন্তু ম্যানেজ করতে পারবো, কিন্তু যে সব জানে তার ডিমান্ড বেশি, তাকে কম টাকায় পাওয়া যাবে না। তার মানে এখানে সাবস্টার ওয়ার্কারকে দিয়েও আমি কাজ কিন্তু ম্যানেজ করতে পারছি, তাহলে আমার কস্টিং কি আরো কমানো সম্ভব হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবং আমরা যখন ভলিউম কোয়ান্টিটি অনেক হিউজ হবে, তখন আমরা কি করব? এই ধরনের প্রোডাক্ট লেআউটে ফলো করব। অসুবিধাটা কি দেখো, একই টাইপের আমার দুটো মেশিন রাখলে, আমরা যেহেতু ব্যাকওয়ার্ড বা রিভার্স করছি না, তাহলে আমার ওরকম দুটো মেশিন সেট আপ করতে হচ্ছে, তাহলে কস্টিং বেড়ে যাচ্ছে না? একই রকম দুটো মেশিন কিনতে গেলে একটা মেশিনের যা কস্টিং, দুটো মেশিনের কস্টিং তার দ্বিগুণ। জি স্যার। কস্টিং জি একটা স্যার। বেড়ে গেল, অনেক বেড়ে গেল। এবং হুট করে আরো একটা কিছু, সবচেয়ে বড় একটা মেজর সমস্যা বলি, এই যে প্রথম জন দ্বিতীয় জনকে দিচ্ছে, দ্বিতীয় জন তৃতীয় জন, এভাবে চলতেছে। মনে করো সার্টেন একটা স্টেজে যাওয়ার পরে 12 নম্বর মেশিন হচ্ছে এইটা, এখানে যে মেশিনটা নষ্ট হয়ে গেল, এই মেশিনটা যদি নষ্ট হয়ে যায়, 13 নম্বর মেশিনে কাজ হবে? না নো স্যার। স্যার। 14 এবং লেস্ট অফ অল কোন মেশিনেই কাজ হবে তাহলে না, স্যার বন্ধ হয়ে যাবে। বাকি কাজগুলো অফ থাকবে। এক্স্যাক্টলি, মানে প্রসেস লাইনে যেহেতু একটার উপর একটা ডিপেন্ডেন্ট, সেহেতু একটা মেশিন কোনো কারণে যদি অফ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেটা মেরামতের আগ পর্যন্ত বা চেঞ্জ করার আগ পর্যন্ত প্রসেস কি থাকবে? বন্ধ বন্ধ থাকবে। বন্ধ থাকবে। থাকবে। তাহলে ব্রেকডাউন কিন্তু হলে একটা ভয়ঙ্কর ইস্যু তৈরি হতে পারে। তাহলে আমরা পরে একটা সুবিধা অসুবিধা গুলো দেখবো। দেখো, পিছন থেকে সামনে পাঠাচ্ছি বা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, এখানে কি খুবই কম খরচ হবে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্টিং খুবই কম, এবং কিছু মেকানিক্যাল সিস্টেম মাধ্যমে, মানে মেকানিক্যাল হ্যান্ডলিং সিস্টেম, মানে অটোমেশন করে আমরা কিন্তু ম্যাটেরিয়াল ফ্লো গুলাকে খুব সুন্দর স্মুথ একটা ফ্লোতে নিয়ে আসতে পারি। এবং পারফেক্ট লাইন ব্যালেন্সিং, লাইন ব্যালেন্সিং নিয়ে এখন বলবো না, লাইন ব্যালেন্সিং নিয়ে আলাদা পড়বো, তখন বুঝতে পারবো। লাইন ব্যালেন্সিংটা এখানে পারফেক্টলি করা পসিবল, যাতে প্রসেস, লাইন ব্যালেন্সিং যদি না করি, প্রসেসের মধ্যে কি হয়, কাজের, প্রত্যেকের কাজের টাস্কের তো একই রকম সময় লাগে না, কম বেশি থাকার কারণে কাজ জমে যায়, কোনো জায়গায় কাজ জমে যায় বা কোনো জায়গায় একজন অপারেটর বসে থাকে, এটাকেই ইমব্যালেন্স লাইন বলে। তো আমরা লাইন ব্যালেন্সিং এখানে পারফেক্টলি করতে পারি, সেটা আমরা পরে একটা চ্যাপ্টারে শিখবো। আচ্ছা, এখানে দেখো, একই জন বারবার যখন করবে, তাহলে ইন্টারাপশন যেহেতু হচ্ছে না, তাহলে যে যখন একই কাজ বারবার করে, লার্নিং কার্ভ তার ডেভেলপ হয় না? জি অবশ্যই স্যার, স্যার। স্কিলড হয়। লার্নিং কার্ভ যদি তার ডেভেলপ হয়, তাহলে সেক্ষেত্রে তার সময় আগে থেকে কম লাগার কথা না বেশি লাগার কথা? কম স্যার কম লাগবে। কম লাগবে। আর যদি কম লাগে, তাহলে তার আউটপুট সাইকেল বা ম্যানুফ্যাকচারিং সাইকেল কমে আসবে না? সাইকেল টাইম শিখিয়েছি না, তাহলে সাইকেল টাইমটা কমে আসবে না তার কাজটা করার জি ক্ষেত্রে? জি স্যার। সময় তার জি স্যার। কমে আসবে। এবং কমে আসবে। হ্যাঁ, এবং এখানে একটা লাইন থেকে আমি বুঝতে পারছি, প্রতি ঘন্টায় আমি যদি জানি যে প্রত্যেকে, এই যে আমি এখন এতদিন লেআউট পড়াইছি, লেআউট তো এখন পড়াচ্ছি, টাইম স্টাডি পড়াচ্ছি, মনে করো এই অপারেটরে লাগছে 2 মিনিট, পরের অপারেটরে লাগতেছে 1 মিনিট, পরের জন্য লাগতেছে আরো 1 মিনিট, পরের জন্য লাগতেছে আবার 0.5 মিনিট। এই যে এরকম করে যদি ডাটা দেয়, তাহলে আমরা প্রতি ওভারঅল সবগুলা স্ট্যান্ডার্ড টাইম পেয়ে যাব না? জি জি স্যার। স্যার। জি প্রত্যেকটা স্যার। আলাদা করে বের করলাম, বের করে সবগুলা অ্যালাউন্স দিলাম, স্ট্যান্ডার্ড পারফরম্যান্স রেটিং দিলাম, অ্যালাউন্স দিলাম, স্ট্যান্ডার্ড টাইম পেয়ে গেলাম না? তো এই লাইন থেকে প্রতি ঘন্টাতে বা প্রতি মিনিটে এতগুলা প্রোডাক্ট পাওয়া যাবে, বের করা যাবে না? জি স্যার। জি স্যার। যদি বের করতে পারি,
যে ঘন্টায় 100টা হয়, আর আমার যদি 500 পিস লাগে তাহলে কয় ঘন্টা চালাবো? 5 ঘন্টা। 5 ঘন্টা। ভেরি সিম্পলিফাইড প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। 5 ঘন্টা পরে পরে ওই অর্ডারটা অফ করে দিতে হবে। সো আই হ্যাভ টু কন্ট্রোল, আই ক্যান কন্ট্রোল। এবং প্ল্যানিং 5 ঘন্টা আমার লাগবে, তাহলে আমি এমন করলাম সকালবেলা না দিয়ে বিকাল 5টা থেকে রাত 10টার মধ্যে কাজ শেষ হয়ে গেল। প্রপার প্ল্যানিং এন্ড কন্ট্রোল আমার কিন্তু এই পারফেক্ট ডাটাটা থাকার কারণেই করা পসিবল। এবং লাস্টের একটা লাইন কথা বলা হয়েছে, দেখো, আনস্কিল ওয়ার্কার ক্যান লার্ন এন্ড ম্যানেজ দ্য প্রোডাকশন। ওই যে এই কথাটা একটু আগে স্লাইডেই বলেছি। আনস্কিল ওয়ার্কারকে দিয়ে কি করতে পারবো? প্রসেস লাইনটাকে আমি ম্যানেজ কন্টিনিউ করাতে হবে। করাতে পারবো। মানে আমি বলি নাই যে পারফেক্টলি হবে, বাট চলবে। এটা গার্মেন্টস চালিয়ে এটা নেওয়া হয়। যাবে, এটা হ্যাঁ, চালিয়ে নেওয়া যাবে। গার্মেন্টস এটা খুব কমন ইস্যু, এই জন্য ওরা এত কম টাকার মধ্যে এত আউটপুট দিতে পারে। হ্যাঁ, অসুবিধাটা কি? ফ্লেক্সিবিলিটি নিয়ে একটু পরে কথা বলি। দেখো, লার্জ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কেন বলো তো? ওই যে একই টাইপের অনেকগুলো মেশিন লাগতে পারে, তাহলে কিনতে গেলে খরচ বেড়ে যাবে না? জি স্যার। আচ্ছা, ডিপেন্ডেন্স অন দ্য হোল অ্যাক্টিভিটি অফ on each part. Break down any of the Yes, sir. machine in the sequence can stop the production. এখানে Yes, sir, বুলেট বুঝতে পয়েন্ট পারছি। আসছে অতিরিক্ত, এটা আসলে হবে না বুলেট পয়েন্টটা। জি স্যার। হ্যাঁ, তার মানে বুঝতে পারলাম যে মেশিনের কোনো একটা জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? ফুল পুরোটাই বন্ধ সিস্টেমটা হয়ে যাবে। পুরোটাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যে ছবি এঁকেছিলাম, একটা লেআউট করেছি একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য, ওই স্পেসিফিক প্রোডাক্টের থেকে যদি অন্য একটা প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে কি ওই একই লেআউটে কাজ চলবে? জেনারেলি চলবে না, একটু হলেও জি না স্যার। মডিফিকেশন লাগবে। সো আমার লাইনটা এত মানে এরকম এমন যেখানে কোনো ফ্লেক্সিবিলিটি নাই, যেই লাইন বলা হবে সে তো সেই প্রোডাক্টটাই ওখানে হবে, এর বাইরে অন্য কোনো প্রোডাক্ট হবে না। অনেক সময় কিছু জিনিস মিলে যেতে পারে, কিন্তু কিছু পরিবর্তন অবশ্যই অবশ্যই লাগবে। যেমন খুব কমন ভাবে যদি চিন্তা করি, তোমার বাসায় তোমার টি শার্টও আছে, আবার তোমার নর্মাল উভেন শার্ট, যে কনভেনশনাল শার্টও আছে, বা জিন্সও আছে। তিনটার ক্ষেত্রে কিন্তু ফেব্রিকের স্টিচের স্টাইল ডিফারেন্ট, এবং এই জন্য 3 রকম ডিফারেন্ট মেশিনারিজ লাগে। ঠিক আছে? আবার আমরা যদি বলি, ফুড ফ্যাক্টরির কথা বললাম, ফুড ফ্যাক্টরির ক্ষেত্রে কেক আর কুকিজ দুটা কিন্তু মোটামুটি সেম, মানে র মেটেরিয়াল, বাট আউটপুট কিন্তু আলাদা। এখন কুকিজের ইন্ডাস্ট্রি থেকে কি কেক পাওয়া যাবে? মানে প্ল্যান্ট লাইন থেকে না স্যার। পাওয়া যেতে পারে, হিটের টেম্পারেচার মডিফিকেশন করলেই পাওয়া যেতে পারে। তার মানে মাঝখানে প্রসেস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে মোট কথা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে আমি যদি কোনো কারণে আমার লেআউটটা প্রোডাক্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই লেআউট চেঞ্জ করতে হবে। ঠিক আছে? মানে ওই প্রোডাক্টের জায়গায় অন্য প্রোডাক্ট যদি আমি বের করতে চাই ওই লাইন থেকে, তাহলে আমাকে লেআউটে মডিফিকেশন অবশ্যই আনতে হবে। তার মানে বুঝতে পারছি ইটস ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, এখানে ডিফারেন্ট টাইপস কাজ একসাথে হবে না। কিছু লেআউটের ছবি দেখাবো। লিনিয়ার মানে বুঝতে পারছি স্ট্রেট লাইন। ইউ শেপ মানে হচ্ছে নরমালি ইউ শেপ মানে হচ্ছে আমাদের ইংলিশ একটা লেটার ইউ, ইউ এর মতো দেখতে। কম শেপ, ব্লক শেপ, খেয়াল করো। এখানে ইউ লিনিয়ার, যেটা একটু আগে বললাম, একই লাইনে স্ট্রেট লাইনে পিছন থেকে সামনে বা সামনে থেকে বাম থেকে ডানে, এটা লিনিয়ার বলা যেতে পারে। ইউ শেপ মানে হচ্ছে কি, আমার রুমটা যদি খুব ছোট হয় বা জায়গাটা যদি ছোট হয়, আমার লিনিয়ার লাগে, তখন আমাকে লিনিয়ার না করে, ফুল স্ট্রেট লিনিয়ার না করে আমরা করতে পারি কি, ইউ শেপ করতে পারি। আমাদের ক্লাসরুমে যদি আমরা এখন 20টা সুইং মেশিনে এক লাইনে বসাতে চাই, আমরা ডেফিনেটলি পারবো না, অনেক ছোট জায়গা। তখন আমরা কিন্তু ইউ শেপ বা এস শেপ করে এই 20টা লাইন মেশিন একই লাইনে বসাতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে কম শেপ না, মানে হচ্ছে এখানে বিভিন্ন কম্পোনেন্ট বা পার্টস আসতেছে, এবং এটা হচ্ছে সেন্ট্রাল লাইন। এই সেন্ট্রাল লাইনে এগুলা কি হচ্ছে, একসাথে কানেক্টেড হচ্ছে। এগুলা খুব বেশি ব্যবহার করা ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলার ক্ষেত্রে, যেমন লাইক মোবাইল ফোন বা মনিটর, এগুলার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস ডিফারেন্ট জায়গা থেকে অ্যাসেম্বল হয়ে বা তৈরি হয়ে আসতেছে, আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইনে এসে এগুলা আবার স্ক্রু নাট বোল্ট দিয়ে নিজেদের মধ্যে কানেক্টেড হচ্ছে, হয়ে এই প্রোডাক্ট গুলা তৈরি হয়। তোমার মোবাইল ফোনটা বলো বা মনিটর, ল্যাপটপ, এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আমরা জেনারেলি কম শেপের লেআউটটা ব্যবহার করা হয়।
আচ্ছা, তাহলে এইটুকু যদি বুঝি, তাহলে আমরা মনে হয় বুঝতে পারলাম কিনা এরকম টাইপের লেআউট হতে পারে। ব্লক শেপটা নিয়ে একটু পরে কথা বলি। তবে ব্লক শেপটা নিয়ে পরে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, এই যে তিনটা দেখালাম একটু আগে, এটা কিন্তু কোন লেআউটের সাথে মিলে যাচ্ছে বলো তো? প্রোডাক্ট লেআউট। এগুলো কি? একটা জি প্রোডাক্টের স্যার, জন্য ফার্স্ট তিনটা প্রোডাক্ট লেআউট। প্রোডাক্ট লেআউট কোনো কারণে যদি একটা জায়গায় স্টপ হয় সব থেমে যাবে। কেন দেখায় আবার দেখাচ্ছি। মনে করো এই লাইন থেকে যে আউটপুট আছে, যে এই জায়গায় একটা কোনো সমস্যা হয়েছে, তাহলে কি প্রোডাক্ট প্রসেস লাইনটা কি সামনে আগাবে? আগাবে না। আগাতে পারি কিন্তু কাজটা হবে না, কাজ হবে না। কারণ এই পার্টটা এখানে আসলে না পরের পোর্শনে যে আবার অ্যাসেম্বল হবে। এবার ব্লক লেআউট নিয়ে কথা বলি। এটা হচ্ছে কি বেসিক্যালি প্রসেস লেআউট। তো প্রসেস লেআউট নিয়ে বলার আগে একটু এখানে একটা ছবি আছে, একটু দেখি, কিছু ছবি দেখে নিই আমরা। এটা হচ্ছে যে গার্মেন্টস এ কেমন হয়, এটা একটা লিনিয়ার লেআউট দেখতেই পাচ্ছি। দেখো গার্মেন্টস এ তোমরা যদি অনেক কিছুদিন পরে হয়তো বা যাওয়া, ফ্যাক্টরি ভিজিটে যেতে হবে, তো দেখো এই যে পিছন থেকে সামনে কিন্তু প্রোডাক্ট গুলাকে এইভাবে ফ্লো করানো হয়। পিছন থেকে প্রোডাকশন হচ্ছে, হতে 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 একসময় সামনে যে প্রোডাক্টটার আউটপুট, কাজ শেষ হয়ে যায়, ফাইনাল টাস্ক শেষ হয়ে যায় এবং জবটা ডান হয়ে যায়। এবং এটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইনে, এবং প্রতিটা লাইনের সাথে সাথে আবার অনেক সময় হেল্পার লাগে কাজে আগিয়ে দেওয়ার জন্য। সেই হেল্পারটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে। আমরা ওই যে অ্যালাউন্স পড়িয়েছিলাম, দেখো এখানে দু রকমই এক্সাম্পল আছে, স্ট্যান্ডিংও আছে, সিটিংও আছে। সিটিং এর জন্য কত বলেছিলাম মনে পড়ে? স্যার 11%। হ্যাঁ, আর স্ট্যান্ডিং এর জন্য হচ্ছে 13%। 13%। হ্যাঁ, জি স্যার। এখানে দেখো এখানে দু রকম লোকই কিন্তু, দু রকম অপারেটরই কিন্তু কাজ করতেছে। এটা এই যে দেখালাম, স্যার, এটা নাম হচ্ছে ফরওয়ার্ড ফ্লো। হ্যাঁ, কিছু বলবা? স্যার যে এটার আগের পেজটা স্যার একটু দেখাবেন, স্যার আগের এটা স্লাইডটা। এটা এটা স্যার এটার আগেরটা স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। তো ম্যাটেরিয়াল, এটাকে বলতেছি আমরা কি, ম্যাটেরিয়াল গুলা পিছন থেকে সামনে চলে যায়, এটাকে বলা হয় ফরওয়ার্ড ফ্লো লেআউট। বা লিনিয়ার লেআউটটাকে অনেকে বলছে ফরওয়ার্ড ফ্লো, পিছন থেকে সামনে প্রোডাক্ট গুলা পাস করছে। সাইড বাই সাইড লেআউটও হতে পারে, পাশাপাশি বসে কাজ করছে, এরকম কিন্তু অনেক জায়গাতে হতেই পারে সাইড বাই সাইড লেআউট। এটাও বাংলাদেশের গার্মেন্টস এ অনেক আছে, লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট। এটা হচ্ছে ইউ শেপ। দেখো ইউ শেপের যে এটা বললাম যে সাইড বাই সাইড, দেখো এখানে কিন্তু ইউ শেপের মতোই একটা এক্সাম্পল। এখানে সাইড বাই সাইডও বটে এবং ইউ শেপও, দুটো একসাথেই হয়ে গেছে। দেখছো? এখন এইখানে একটু সুবিধা না, লেআউটে কি ধরনের সুবিধা বলো তো? কমিউনিকেশন করা সোজা, এখানে কমিউনিকেশন করার সুবিধা। কেন? মনে করো প্রথম মেশিনের ইনি একজন কাজ করেছে, এবং দেখা যাচ্ছে এই কাজের কারণে শেষের দিকের ইনার একটু কোনো সমস্যা হচ্ছে, যে এই ধরনের সমস্যাটা বুঝতেই পারছে যে এটা ওর থেকে আসছে, সাথে সাথে কিন্তু ফিজিক্যালি সামনাসামনি বলে দিতে পারলো যে এটা এইভাবে হয়েছে, এইভাবে করলে তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা লিনিয়ার ক্ষেত্রে পসিবল অনেক সময় নাও হতে পারে, কারণ গার্মেন্টস এর লাইনগুলো এত লম্বা হয়, পিছন থেকে সামনে কেউ মানে কমিউনিকেট করাটা পসিবলই না, আবার কেউ উঠেও না। তার কাজের প্রত্যেকের একটা পারফরমেন্সের ব্যাপার থাকে, এই জন্য দেখা যায় যে ওটাও অনেক কঠিন হয়ে যায় অনেক সময়। তো এই জন্য কিন্তু খুব ইজিলি কিন্তু কমিউনিকেট করতে পারলো। এই যে ইউ শেপ, ইউ শেপ বলতেছে আমরা কি কম্প্যাক্ট, এখানে একটা খুব কম্প্যাক্ট ভাব, এবং হচ্ছে ইনক্রিজ কমিউনিকেশন, যে কমিউনিকেশনটা খুব সহজ, এবং ফ্লেক্সিবিলিটি ওয়ার্ক, যে কারো কোনো সমস্যা হলে এটা যদি খুব সহজে সমাধান করা যায়, তাহলে কাজের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি চলে আসে। হ্যাঁ, বা টুকটাক পরিবর্তন অনেক সময় খুব ইজিলি
করা যায়, ফেস টু ফেস কমিউনিকেশন করে এ ধরনের পরিবর্তনগুলা খুব ইজিলি করা যায়, যেমন ফ্লেক্সিবিলিটি প্রসেসের মধ্যে আগে থেকে বেড়ে যায়। এবার আসবো প্রসেস লেআউট। প্রসেস লেআউটে কি করা হয়, যখন আমাদের প্রোডাক্ট লেআউটে কি ছিল, অর্ডার কোয়ান্টিটি অনেক বেশি এবং একই প্রোডাক্ট বারবার, তাই না? গার্মেন্টসে জি কি হয়, স্যার। একই লাইনে একই প্রোডাক্ট সারাদিন বানাচ্ছে, চেঞ্জ হয় না। তার মানে অর্ডার কোয়ান্টিটি অনেক হাই, কিন্তু ভ্যারাইটি কি কম। এটাকে আমরা বলছি প্রোডাক্ট লেআউট। একই টাইপের হাজার হাজার গার্মেন্টস বানাচ্ছে, বা ফুড ফ্যাক্টরিতে দেখবে একই টাইপের প্রোডাক্ট সারাদিন বের হচ্ছে একই লাইন থেকে। আর প্রসেস লেআউট কি করা হয়, এটা এমন করা হয় যে একই টাইপের প্রসেসের অ্যাক্টিভিটি গুলাকে একই জায়গাতে একসাথে রাখা হয়। একই টাইপের অ্যাক্টিভিটি গুলাকে এক জায়গাতে রাখা হয় এবং সেইগুলাকে ফাংশনাল গ্রুপিং অনুযায়ী যে রাখা হয়, তো একই ফাংশনাল গ্রুপ কে এক জায়গাতে রাখা হয়। আমি একটু এখানে ছবি দেখাবো, তাহলে ক্লিয়ার হবে। দেখতেই পাচ্ছি এটা একটা প্যাথোলজি বা একটা ডায়াগনস্টিক সেন্টারে হতে পারে, যেখানে একই টাইপের এক্সরে মেশিন গুলাকে এক জায়গাতে রাখা হয়েছে, একই টাইপের ইসিজি মেশিন গুলাকে এক জায়গায় রাখা হয়েছে, প্যাথোলজি গুলাকে এক জায়গাতে একটা ফ্লোরে রাখা হয়েছে, আল্ট্রাসাউন্ড কে আরেকটা ফ্লোরে রাখা হয়েছে। দেখবা নর্মাল কনভেনশনাল ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু এরকমই ঘটে, যে এক্সরেটা 5 তলাতে, ইসিজি 2 তলাতে, প্যাথোলজি নিচ তলাতে, আল্ট্রাসাউন্ড হচ্ছে 4 তলাতে। দেখেছো না, কনভেনশনাল ভাবে কিন্তু এরকমই। জি স্যার। কেন এরকম, কেন তারা একটা মেশিনের পর একটা মেশিন সাজিয়ে করছে না? ক্যাওটিক হয়ে যাবে, হ্যাঁ, মানে স্যার বিশৃঙ্খলা হয়ে যাবে। এখানে হচ্ছে মেইন কারণটা হচ্ছে, এখানে যে যারা পেশেন্টরা টেস্টিং গুলা করতে আসে, প্রত্যেকের ডিমান্ড বা ভ্যারাইটি কিন্তু আলাদা, আগের জনের সাথে কোনো মিল নাই। একটু আগে প্রোডাক্ট লেআউটে যেমন ভ্যারাইটি ছিল, ভ্যারাইটি কম ছিল, এখানে কিন্তু ভ্যারাইটি অনেক বেশি। জেনারেলি একজন ডাক্তারের কাছে যদি তুমি যাও এবং ডাক্তার যদি তোমার দুজনের ব্যাক টু ব্যাক দুজন পেশেন্টের রোগ একরকম না থাকে, ডাক্তার কিন্তু একই রকমের টেস্টিং দিবেন না। এখন মনে করো দুজনের দু রকম টেস্টিং দিলেন, ডাক্তার প্রথম জায়গায় টেস্টিং দিলেন এরকম যে তুমি এক্সরে করবা, করে ইসিজি প্যাথোলজি করে বাসায় চলে যাও। তাহলে এটা অনুযায়ী যখন এরকম রিকোয়ারমেন্ট দেয় ডাক্তারকে, ডাক্তার তখন কিন্তু রোগী কি করে, রোগী চিন্তা করে ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে, আমি আগে প্রথমে কাউন্টারে যাই, তারপর শুনি কোথায় এক্সরে আছে আর কোথায় প্যাথোলজি আছে, শেষ। কিন্তু সেকেন্ড আর একটা রোগীর রিকোয়ারমেন্ট হতে পারে এরকম যে শুধু আল্ট্রাসাউন্ড আর প্যাথোলজি দেন ডান। বুঝতে পারছি। আবার আরেকজনের কাজ কি, শুধু এসিজি করেই চলে গেলেই হবে। আরেকজনের কাজ হতে পারে শুধু এক্সরে করেই বাসায় কাজ শেষ। তার মানে দেখো, এখানে যখন ভ্যারাইটি অনেক বেশি হবে এবং প্রতিটা ভ্যারাইটির মানে কম্পোনেন্ট আসলে সংখ্যাটা অনেক কম, জেনারেলি কম। আবার মানে যখনই ভ্যারাইটি বেড়ে যাবে, তখন আমাদের এরকম প্রত্যেকটা মেশিন সেট আপ করাটার জন্য আমাদের সময় লাগবে, তার থেকে ওদের ট্রান্সপোর্টেশনটা অনেক সোজা। আর এক্সরে মেশিন বা এই ধরনের মেশিন গুলো এত সফিস্টিকেট বা এত বড় বড় হয়, আল্ট্রাসাউন্ড এগুলো যে এত বড় বড় হয়, এগুলো আসলে বারবার রোগীর জন্য মুভ করানো কি এত সোজা? এখন চিন্তা করো, কাউন্টারের সামনে টাকা দিল রোগী, তার পিছনে এক্সরে মেশিন সেট করে দিল সাথে সাথে, সে এক্সরে করে ফেললো, করার পরে পিছনে আল্ট্রাসাউন্ড সেট করে দিল, তারপর প্যাথোলজি সেট করে ফেললো। তো এই সেট করে সে কাজ করে বাসায় চলে গেল। এটা কি জেনারেলি হয়? নো স্যার। জি না এবং স্যার, সেটা কি সম্ভব? না না অবশ্যই স্যার। না সম্ভব না। তাহলে কতবার যে এক্সরে মেশিন নড়ানো লাগতো আল্লাহ মাহবুদই জানেন। স্যার। ঠিক আছে, কারণ প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা। এই জন্য যখনই আমাদের ভ্যারাইটি বেরিয়ে যাবে, তখন আমরা এই মেশিন গুলাকে লেআউট এভাবে করব যে একই টাইপের ফাংশনাল মেশিন গুলাকে আমরা একই জায়গাতে রাখবো এবং সেই অনুযায়ী মুভমেন্ট করাবো। তাহলে এখানে বুঝতেই পারছি এখানে কিন্তু সুবিধা আছে অসুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এখানে ডিফারেন্ট ভ্যারাইটিকে আমি একই লাইন থেকে ডিল করতে পারছি, সো উই হ্যাভ এ গ্রেট ফ্লেক্সিবিলিটি হিয়ার, তাই না? অনেক ফ্লেক্সিবিলিটি। আর অসুবিধাটা কি? এক্সপার্ট অপারেটর লাগবে,
এখন কি এরকম হবে যেই লোকটা এক্সরে শুধু হাতের এক্সরে করতে জানে তাকে দিলেই হবে? যে এক্সরে জি না সব স্যার, জানে তাকে দিতে হবে, ওই আগের মতো আনস্কিল লোক দিয়ে হবে না। হবে না স্যার। হ্যাঁ, তাকে বললে হাতের এক্সরে বললো কি যে আমি তো হাতেরটা পারি, পায়েরটা পারি না, আমি পারবো না, তো হবে? এক্সপার্ট লোক লাগবে, না তো স্যার। এক্সপার্ট লোক নিতে গেলে না অপারেটরের কস্টিংটা কি হবে, অনেক সময় বেড়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, আল্ট্রাসাউন্ডের যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে এখানেও তাই, একই টাইপের, যে এখানে সব ধরনের আল্ট্রাসাউন্ড যেভাবে হয় সেই যিনি করাবেন তাকে এটা পারফেক্টলি জানতে হবে। তো এখানে তাহলে বুঝতেই পারছি রোগীর কিন্তু ট্রান্সপোর্টেশন কি হয়, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কি অনেক কঠিন না, বা ট্রান্সপোর্টেশন অনেক বেশি হয় না? জি স্যার। আচ্ছা, এখানে আসলে কি করা হয়, এখানে যেটাই বললাম যে আইটেম আসলে ফ্রিকোয়েন্টলি মুভ করে ওই প্রোডাক্টের ইয়ে অনুযায়ী, মানে প্রোডাক্টের যেভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেভাবে, কিন্তু মেশিনারিজ গুলা কি হয়, এখানে একই টাইপের মেশিন গুলো একই জায়গাতে থাকে। এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ, মেকানিক্যাল ওয়ার্কশপে এরকম থাকে। আমাদের নেক্সট সেমিস্টার একটা কোর্স আছে তোমাদের মেকানিক্যাল ওয়ার্কশপ, ওখানে আসলে তোমরা এটা জানবা। আর একটা জিনিস একটু ফর ইউর কাইন্ড ইনফরমেশন বলে রাখি, যে অন্যান্য ইঞ্জিনিয়াররা যেসব মেশিনারিজ গুলা ব্যবহার করে, আমরা থার্ড সেমিস্টারে একটা কোর্স পড়ি, এবং যেটা শুরু হয় হচ্ছে গত নেক্সট মানে সেকেন্ড সেমিস্টার থেকে, ওয়ার্কশপ প্র্যাকটিস দিয়ে ম্যানুফ্যাকচারিং প্রসেসেস। ওইটা অন্যরা যারা যেই মেশিন বানায় বা যেই মেশিন দিয়ে তারা প্রোডাকশন চালায়, গার্মেন্টস এর বলো বা আদার্স বলো, আমরা শিখি একটা মেশিন কিভাবে বানাতে হয়। আর সেটারই একটা ল্যাব বা কোর্স আমরা বলি ওয়ার্কশপ প্র্যাকটিস, বা এখানে এটা ছবি দেখা যেটা দেখাচ্ছি, এটা একটা ওয়ার্কশপ প্র্যাকটিসের একটা এক্সাম্পল। ওয়ার্কশপ প্র্যাকটিসে যে ল্যাব গুলো হয়, ল্যাবে এরকমই হয়, এই ডিফারেন্ট টাইপস এর মেশিনারিজ গুলো থাকে, যেই মেশিন দিয়ে চাইলে যে কোনো মেশিন বানানো সম্ভব, এনি নিউ মেশিনারিজ। ঠিক আছে। এবং যখন যে কোনো মেশিনের মাদার বলা হয় লেদ, লেদ থেকে সব কোনো যে কোনো মেশিন বানানো পসিবল। এবং লেদের সাথে এই সাবসিডারি ভাবে ড্রিলিং, মিলিং, গ্রাইন্ডিং এই মেশিন গুলো থাকলে আমরা পারফেক্টলি যে কোনো মেশিনারিজ বানাতে পারি। আমাদের বেসমেন্টের ল্যাবটা অনেক স্ট্রং। তো নেক্সট সেমিস্টারে যদি তোমরা ভার্সিটি অল গুড থাকে, তো তোমরা তখন বানানো কিছু কাজ কাম শিখবা যে কিভাবে ওয়ার্কশপে এই ধরনের কাজ করতে হয়। তবে এটা মনে রাখতে হবে যে অন্যান্য যে কোনো ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডিভাইসে, যে কোনো ডিভাইস তারা হয়তো বা তাদের দরকার হতে পারে, কিন্তু সেই ধরনের ডিভাইস গুলা বানাতে গেলে বানানোর ক্ষেত্রে একটা ভাস্ট নলেজ রাখে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। এবং আমাদের একটা কোর্স আছে ম্যানুফ্যাকচারিং প্রসেসেস। তোমাদের ইনিশিয়ালি কিছু সাবজেক্টের কিছু সিলেবাসে মানে কিছু ভিডিও দেখিয়েছিলাম যে বিভিন্ন ম্যাটেরিয়ালকে কিভাবে কেটে বিভিন্ন নতুন মেটাল বানাতে হয় বা তৈরি করতে হয়। তো আমরা ওটা হাতে কলমে শিখবো নেক্সট সেমিস্টারে, যদি আমরা ওয়ার্কশপ একটা যখন করব তখন। আর এই লেআউটটা হচ্ছে ওরকম একটা ওয়ার্কশপের, যেখানে কিভাবে কাজ করে সেটা আমি বোঝাতে চাচ্ছি। এবং এখানে বিশাল বড় বড় মেশিনারিজ আছে। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সবসময় এটাই পছন্দ করে যে অন্যরা যে মেশিন গুলা বানায় বা অন্যরা যে মেশিন গুলা ব্যবহার করে, আমরা সেই মেশিন গুলো তাদেরকে বানায় দেওয়ার ক্যাপাবিলিটি রাখি। এবং সেই বানানোতে গেলে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য নলেজও লাগবে, এবং ডিজাইনিং নলেজ লাগবে, পারফেক্ট ডিজাইনিং নলেজ, যে কিভাবে ড্র করতে হয় একটা নতুন প্রোডাক্ট দেখতে কেমন হবে, সেই ডিজাইনিং বা নলেজ গুলাও তোমাদেরকে মেকানিক্যাল ড্রয়িং বা আমাদের কম্পিউটার এইডেড ডিজাইনিং এর মাধ্যমে শেখানো হবে। লাস্টে তোমরা থার্ড ইয়ারে যে একটা প্রোডাক্ট ডেভেলপ করবা, এই ল্যাব গুলার হেল্প নিতে পারো, কোনো সমস্যা নেই। একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করবা, যে প্রোডাক্টটা একটা ফিজিবল কোনো আউটপুট থাকবে। ঠিক আছে। শুরু হবে নেক্সট সেমিস্টার থেকে, এবং 3-1 যে আমরা দেখতে পারবো যে ডেফিনেটলি তোমরা কোনো একটা নতুন প্রোডাক্ট বানিয়েছো। সেই প্রোডাক্টটা চাইলে তোমরা নিজেরা এই ল্যাবে বসে বানাতে পারো, অথবা হতে পারে তোমরা বাইরে থেকেও নিজেরা অন্যান্য ওয়ার্কশপ থেকেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই টুলস গুলা বা এই মেশিনারিজ গুলা লাগবে। ঠিক আছে। তাই বলে আবার এটা বলার দরকার নেই টেক্সটাইলের বন্ধুদেরকে যে এই তোরা যেসব মেশিন চালাস ওইটা আমরা বানাতে পারি, কারণ এখনো তোমরা বানাতে শিখো নাই। আগে বানানোর অবস্থায় যেতে হবে, তারপরে বললে হবে। ঠিক আছে। এবং এটা ডেফিনেটলি বানানো কোনো ব্যাপারই না।
যদি ওই মেশিনের টেকনোলজি বা নলেজটা তোমার জানা থাকে তাহলেই হবে। এই জন্য আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এটার পাশাপাশি আরো একটা জিনিস জানতে হবে, ম্যানেজ দ্য টেকনোলজি, হাউ টু ম্যানেজ ইউর টেকনোলজি। টেকনোলজি জিনিসটা কি, একটা কাজ করার যে কি দক্ষতা বা নলেজ, সেটাও তোমাদের আলাদা করে শেখানো হবে টেকনোলজি ম্যানেজমেন্টের মধ্যে, যে কিভাবে এটা ম্যানেজ করব, কখন মানুষকে সব শিখাই দিব, আবার কখন কিছু শেখাবোই না। ঠিক আছে? যেমন অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে যেগুলো এখনো এক্সপোজ না, আবার টাকা দিয়ে কিনতে হয়, আবার অনেক অপারেটিং সিস্টেম ফ্রি। তো বিভিন্ন স্ট্র্যাটেজি তারা কিভাবে কি করছে, এবং বড় বড় কোম্পানি, বিভিন্ন কোম্পানির যে প্ল্যানিং, তারা কিভাবে এই ধরনের ডিসিশন নেয় যে কখন তারা এই ধরনের টেকনোলজিকে মানুষের হাতে পৌঁছে দিবে বা কখন তাদের মধ্যে শুধু রাখবে, সেই জিনিসগুলো আমরা শিখবো টেকনোলজি ম্যানেজমেন্টে। তো এখানে একটা উদাহরণ দিচ্ছিলাম, এখানে দেখতেই পাচ্ছি লেদ বা মিলিং বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এবং বুঝতেই পারছি এখানে 10টা এল দেওয়া, মানে তার মানে কি 10টা মেশিন আছে এখানে, লেদ 10টা লেদ আছে এখানে, 6টা গ্রাইন্ডিং আছে এখানে, মানে একই রকম মেশিনারিজ গুলো সব কি করা হয়েছে, একই জায়গায় সাজিয়ে রাখা হয়েছে। এবং আমি একটা অর্ডার দিলাম বা একটা কাজের জন্য আমি একটা ধাপে ধাপে শুরু করলাম, হয়তো বা প্রোডাক্টটা প্রথমে আমার কাছে আসলো, তারপর একটা লেদ, 3টা লেদে গেল, মিলিং এ গেল, ড্রিলিং হলো, এই ধাপে ধাপে একটা সময় প্রোডাক্টটা কি হলো, শেষ হয়ে গেল। এখন চিন্তা করো, এই যে অর্ডারটা চলছে, এই ফাঁকে অন্য একটা প্রোডাক্ট যদি আমার আমি একই সাথে ইনিশিয়েটেড করি, লেদ যদি আমার লাগে, লেদ ব্যবহার করতে পারবো না? এখানে তো মাত্র 3টা লেদ ব্যবহার করেছি, স্টিল আমার 7টা লেদ পড়ে আছে না? জি স্যার। আমরা কিন্তু চাইলে হ্যাঁ এটা স্যার। ব্যবহার করতে পারবো। এবং দেখো পরের ধাপটা সেম আরেকটা ভাবে আমরা কিন্তু প্রসেস করলাম। দেখো আগেরটার সাথে পরেরটা স্টেপে কোনো মিল আছে? মিল নাই, বাট স্টিল ডিফারেন্ট ভ্যারাইটিকে আমি কিন্তু একই সিমুলটেনিয়াসলি ডিল করতে পারছি। এবং কোনো স্যার কারণে এটা ঠিক বুঝলাম না স্যার। স্যার এই যে স্যার একটার সাথে কনফিউজ আরেকটা। হয়ে গেছি, এটা বলে বুঝতে পারিনি। জি স্যার, বুঝতে পারছি না ঠিক। আচ্ছা, এখানে আমাদের লেদ আছে 10টা, মিলিং আছে 4টা, ডিলিং আছে 8টা, গ্রাইন্ডিং আছে 6টা। একই রকম ফাংশনাল মেশিন গুলাকে একই জায়গায় রাখা হয়েছে, 2 রকম পেন্টিং সিস্টেম রাখা হয়েছে, এবং একটা অ্যাসেম্বলির লাইন রাখা হয়েছে, অ্যাসেম্বলি বিভিন্ন পার্ট রাখা হয়েছে। অ্যাসেম্বলি মানে হচ্ছে জয়েন করানো। ঠিক আছে? তো আমরা যখন প্রথমে একটা অর্ডার আসলো আমার আমার অর্ডারের জন্য, আমি জাস্ট এটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে, আমি এটা পরে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, অর্ডারটা প্রথমে প্লেস হয়েছিল, এখানে আসছিল, অর্ডারটা রিসিভ হলো, এবং একটা প্রথমে অর্ডারের কাজের জন্য আমাকে প্রথমে 3টা লেদে কাজ করতে হবে। তো ফার্স্টে এই লেদে কাজ হয়েছে, তারপর এখানে হয়েছে, তারপর এখানে হয়েছে। লেদে কাজ শেষ হওয়ার পরে আবার মিলিং এ কাজ করা লাগছে, করেছে। মিলিং এ কাজ করার পরে আবার ড্রিলিং এ কাজ করা লেগেছে, এবং ড্রিলিং এ কাজ করার পরে আবার গ্রাইন্ডিং এ কাজ করা লেগেছে। এটা ডিফারেন্ট মেশিনারিজ। হ্যাঁ, এই গ্রাইন্ডিং এ করার পরে আবার একটা মিলিং লাগবে, সেই মিলিংটা এখানে না দিয়ে এখানে করেছে, সমস্যা নাই, এখানে করেছে। করার পরে আবার ড্রিল করেছে, করে তারপর পেইন্টিং দেন অ্যাসেম্বল করলো, এবং পরে কি হলো, জবটা ডান হলো। এটা একটা প্রোডাক্টের স্টাইল বা একটা প্রোডাক্টের জন্য এরকম রিকোয়ারমেন্ট ছিল। এর সাথে সাথে সেকেন্ড আরো একটা প্রোডাক্ট আসছিল, কিন্তু সেটা প্রোডাক্টের রিকোয়ারমেন্টটা কিন্তু আর এক রকম। এই যে একটু আগে যে আমি উদাহরণ দিলাম, যে প্রথম রোগীর রিকোয়ারমেন্ট ছিল ইসিজি আর আল্ট্রাসাউন্ড, পরের মেশিন রোগীর রিকোয়ারমেন্ট হচ্ছে শুধু ইসিজি আর হচ্ছে প্যাথোলজি। তাহলে দুজনের লেআউটের কি ধরন একই রকম হবে? না না স্যার, স্যার। চেঞ্জ মুভমেন্ট হবে। একরকম হবে। এখন পরেরটা কিন্তু এরকম, একটু খেয়াল করো। পরেরটা কি হচ্ছে, সে প্রথমে হয়তো লেদ লেগেছে, কিন্তু আগের জনের লেদ লেগেছিল 3টা, এটা লাগছে কয়বার, 2টা। দুইটা। জি স্যার। হ্যাঁ, তার স্টাইলটা অন্যরকম অর্ডার। এই যে প্রথমে এটাতে গিয়েছে, তারপর এটাতে গিয়েছে, তারপর এই মিলিং এ গিয়েছে, এবং মিলিং এর পর ডিলিং, তারপর আরেকটা ডিলিং করেছে, গ্রাইন্ডিং, শেষ। দেখো আগেরটা কিন্তু কি হয়েছিল, মিলিং প্রথমে করেছিল, করে আবার ডিলিং, তাই না? প্রথমে কি করেছিলাম আমরা, এই যে প্রথমে মিলিং করলাম, ডিলিং করেছি, ডিলিং করে পরে স্যার গ্রাইন্ডিং। আবার আবার ঘুরেছিলাম। কিন্তু এক্ষেত্রে সেটা
পরেরটা ক্ষেত্রে একরকম লাগছে না। জাস্ট আমার বোঝার উদ্দেশ্য হচ্ছে যেখানে ডিফারেন্ট ভ্যারাইটিকে আমি একসাথে ডিল করতে পারছি, যেটা প্রোডাক্ট লেআউটে করা পসিবল ছিল না। হ্যাঁ, তার মানে এখানে বুঝতেই পারছি যে এরকম আরেকটা অর্ডার যদি এরকম আসে, আমি এবার এটা নাই এখানে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো এরপর আরেকটা অর্ডার হচ্ছে এরকম যে শুধু গ্রাইন্ডিং করতে হবে, গ্রাইন্ডিং এর পরে একটা মিলিং এ যাবে, মিলিং দেখো এটা খালি আছে এখন করছে, মিলিং করে দেখো ড্রিল এখন খালি আছে না এখনো, এই ড্রিলিং এ যাবে, জি স্যার। ড্রিলিং এর পরে পেইন্টিং হবে, পেইন্টিং হবে, পেইন্টিং এর পরে মনে করো শেষ, অ্যাসেম্বলি লাগবে না, হতে পারে না? জি স্যার, হইতে তার মানে মোট হতেই কথা পারে হচ্ছে, স্যার। আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি, এখানে তুমি এগুলো তো ডিটেলস তো জানো না, বোঝাতে চাচ্ছি এখানে ডিফারেন্ট ভ্যারাইটিকে আমি একই সাথে ডিল করতে পারলাম। আচ্ছা, আর সুবিধাটা, আর সুবিধা কি, মনে করো এই যে এই মেশিনে কাজটা করতে গিয়ে মেশিনে সমস্যা হয়েছে, আমার কি সিস্টেম থেমে যাবে? স্যার আমরা না আরেকটা স্যার। ডিল করতে হ্যাঁ, না স্যার। তখন ওইটাতে হলে তখন আমি এটাতে পাঠিয়ে দিই, দেখি এটাতে কাজ করা যায় কিনা, করে এখান থেকে পাঠিয়ে দিলাম তার যেখানে যাওয়া দরকার। জি মানে স্যার। কোনো কারণে আমার একটা মেশিন যদি ব্রেকডাউন হয়, এটা সিস্টেম ভেঙে ভঙ্গুর হয়ে যাবে না বা ভেঙে পড়বে না, সিস্টেম চলবে। মোট কথা এখানে আমি একই টাইপের ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলোকে আমি কি করছি, একই জায়গায় রাখার চেষ্টা করছি। যেমন এখানে এক্সরে, মনে করো এই এক্সরে মেশিনটা কোনো কারণে প্রথমটা নষ্ট হয়ে গেছে আমাদের, তাহলে কি সব শেষ? পরে দুটো আছে না, ম্যানেজ করা যাবে কিনা? জি স্যার, ম্যানেজ করা যাবে। ম্যানেজাবল, আমি বলি নাই যে একবারে খুব ভালো হবে, হ্যাঁ সময় বেশি লাগবে। যেমন তোমাদের বিএফটি অ্যাডমিশন কোর্স অ্যাডভাইজিং এর সময়, তোমরা তো কোর্স অ্যাডভাইজিং কখনো করোনি, কারণ তোমরা তো শুধু নতুন ভর্তি হয়েছো। ব্যাংকে জেনারেলি দেখবে দুজন মানুষ থাকে টাকা জমা দেওয়ার সময়, জি অ্যাকাউন্টস স্যার, আমাদের দেখছি। 2-3 জন থাকে। তো দুইজনের মধ্যে যদি একজন ব্যাংকের একজন লোক আজকে অসুস্থ কারণ না আসতে পারে, তাও কাজ চলবে কিনা? জি স্যার, চলবে স্যার, চলবে, লেট হবে। সময় লাগুক, জি হ্যাঁ স্যার। চলবে কিনা, ম্যানেজ হবে। আচ্ছা, সিমিলারলি জি স্যার। অ্যাকাউন্টসে যারা আমাদের অফিসার 3 জন থাকেন, ওনারা তো কোনো কারণে আজকে একজনের কোনো কারণে সে নাও আসতে পারেন, তার ছুটি নেওয়া লাগতে পারে, তো সেই কারণে কি পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে? সিস্টেম কিন্তু নো আগের স্যার। বার কলাপস করছিল একজনের কারণে, কিন্তু এবার কলাপস করবে না, এটা ম্যানেজেবল। এখন কি বুঝতে পারলাম আমরা পরে যে ছবিটা বুঝলাম? এখানে জাস্ট একটু আবার ওই কথাগুলাই বলি। মনে করো একজন রোগী রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সরে করবে, করে সে ইসিজি করবে, করে প্যাথোলজি করবে, তারপর চলে যাবে। আরেকজনের রিকোয়ারমেন্ট কি? আরেকজনের রিকোয়ারমেন্ট হচ্ছে শুধু আল্ট্রাসাউন্ড করবে আর হচ্ছে ইসিজি করবে, করে তার কাজ শেষ। আবার আরেকজনের রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সরে এন্ড অনলি প্যাথোলজি, দেন ডান। দেখো ডিফারেন্ট জনের ডিফারেন্ট ভ্যারাইটিকে আমি একইবারে ডিল করতে পারছি কিনা? জি স্যার। হ্যাঁ, এটাই আসলে আমি এতক্ষণ বোঝাতে চাচ্ছিলাম, যে এখানে আমি ফাংশনাল সিমিলারিটিস দেখে আমরা একই টাইপের মেশিন গুলাকে একই রকম জায়গায় রাখতেছি। দেখো লেআউট ফিচার্স, ফাংশনাল গ্রুপিং হোয়ার সিমিলার কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আর পারফর্মড, একই টাইপের অ্যাক্টিভিটি গুলাকে আমি একই জায়গায় রাখতে চেষ্টা করব। যাক, তাহলে সুবিধাটা কি? স্যার আপনি আগে যে বুঝালেন স্যার, আপনি আগে যে স্যার একটু আগে যে বুঝালেন স্যার, ওগুলো তো কোনো কিছু তাহলে স্যার কনস্ট্যান্ট না, মানে যেভাবে যে হচ্ছে বলবে সেভাবেই করতে হবে, মানে এটা তো কিছু। এখানে ডিফারেন্ট ভ্যারাইটিকে আমরা একসাথে ডিল করতে পারবো। হ্যাঁ, 6 জন যদি 6 রকম প্রোডাক্টে অর্ডার দেয়, অনেক সময় একসাথে চালানো পসিবল। ও ঠিক আছে, আচ্ছা। 6 জন যদি জি 6 স্যার। রকম রিকোয়ারমেন্ট চাই, 6 রকম রিকোয়ারমেন্টকে আমি একসাথে ডিল করতে পারি, যেটা নরমালি প্রোডাক্ট লেআউটে করা পসিবল না। এবং 6 রকম রিকোয়ারমেন্ট আসলে দেখা যাচ্ছে চাচ্ছে, কিন্তু কোয়ান্টিটি অনেক কম। যেমন এটা একটা এক্সাম্পল আমি একটু পরে বলছি, জাস্ট এইটা একটু দেখে নাও। ক্যান হ্যান্ডেল এ ভ্যারাইটি অফ প্রসেসিং রিকোয়ারমেন্ট, যে ডিফারেন্ট ভ্যারাইটিকে আমি একসাথে ডিল করতে পারি। আচ্ছা বলেই ফেলি, তুমি যখন গার্মেন্টস এ প্রোডাক্ট অর্ডার দাও, গার্মেন্টস ওয়ালারা কি করলো, এরকম লেআউট সাজায় ফেললো। কিন্তু একটা টেইলর শপে যখন তুমি একটা দুইটা ড্রেসের জন্য অর্ডার দাও, তখন কি ওরা লেআউট সাজায় তোমার জন্য, মেশিন টেশিন আবার সাজায় নতুন করে? না স্যার, না আর স্যার। না একজনই স্যার। করে। দেখো আমি টেইলর শপে একটা লেআউট আঁকার চেষ্টা করি, মনে করো এটা তার কাউন্টার, এটা তার পাথওয়ে। এখানে মনে করো একটা মেশিন আছে, যে মেশিন দিয়ে তার কনভেনশনাল সুইং হয়, যেটা সিঙ্গেল নেল লক স্টিচ। আসে না কেন? হ্যাঁ, এখানে হচ্ছে তার মনে করো একটা ওভারলকিং মেশিন আছে, এটা একটা তার ফিনিশিং এর জন্য একটা স্পেশাল কোনো ডিভাইসেস আছে, এখানে আরেকটা মেশিনারিজ আছে, আর আরেকটা আছে। এখন তোমার কাজের অনুযায়ী সে দেখলো তার কাজ শুরু করতে হবে হচ্ছে এখান থেকে, এখানে কাটবে, জবটা কেটে এই মেশিনে পাঠাবে, তারপরে এখানে সেলাই করবে, তারপরে এখানে দিবে, তারপরে এখানে দিবে,
তারপরে এখানে আবার সেল টেবিলে রেখে কি করবে, ডিসপ্লে করে রেখে দিবে। আচ্ছা, সিমিলারলি পরের জনের যে অর্ডার দিল, পরের জন হয়তো বা আরেকটা টাইপের প্রোডাক্ট অর্ডার দিয়েছে, তার ক্ষেত্রে কি একই লেআউট হবে? কিছুটা হতে পারে সে, ডিফারেন্ট না হবে। স্যার, হতেই পারে, ভিন্ন হতে হবে। পারে তার এখানে যাওয়া লাগবে, তারপরে এখানে যাওয়া লাগবে, তারপরে এখানে যাওয়া লাগবে, তারপরে এখানে, তারপরে এখানে, লাস্টে শেষ। তো না, এটা স্যার কাস্টমারের উপর depend করে। কাস্টমার না, প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে, কাস্টমার রিকোয়ারমেন্ট এবং প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে। তো এই যে দেখো ডিফারেন্ট ভ্যারাইটি, এখন প্রতিবার কি সে মেশিন সরিয়ে সরিয়ে লেআউট করবে? ডেফিনেটলি না। সে একই রকমের লেআউট সাজিয়ে রেখেছে। কেন করছে, সরাচ্ছে না? কারণ বলতেছে একটা অর্ডারের জন্য আবার এত সরানো কি আছে? যখন আমাদের একটা অর্ডার কিন্তু ভ্যারাইটি কি অনেক বেশি, প্রত্যেকে আলাদা আলাদা চাচ্ছে, তাই না? এই জন্য আমরা তখন কি করছি, আমরা লার্জ ভ্যারাইটি যখন চাবো তখন আমরা প্রসেস লেআউটে চলে যাব। এবং বলতেছে কি জেনারেল পারপাস ইকুইপমেন্ট আর ইজিয়ার টু মেইনটেইন, ইকুইপমেন্ট এখানে ম্যানেজ করা খুব সহজ, কারণ নতুন করে লেআউট নড়ানো, মুভমেন্টের ঝামেলা নাই, এবং ফ্লেক্সিবিলিটি কি অনেক হাই না, ডিফারেন্ট টাইপস কে ডিল করতে পারছি একসাথে, সো ফ্লেক্সিবিলিটি ইজ ভেরি ভেরি হাই। তবে জি ইউটিলাইজেশনও স্যার। বেড়ে গেছে, কোনো মেশিন অনুকরণে যদি কোনো মানে একটা মেশিনের আমি ডিফারেন্ট টাইপস এর অ্যাক্টিভিটি এলাকা একসাথে কাজে লাগাতে পাচ্ছি, তাই না? একটা মেশিন দিয়ে শুধু যে একটা স্পেসিফিক কাজ করানো হচ্ছে এমনটা কিন্তু না। সো ইউটিলাইজেশন কিন্তু আমাদের অনেক কি হয়েছে, বেড়ে গেছে। আর অসুবিধা কি, অনেক সময় হতে পারে একই জায়গাতে অনেক বেশি অর্ডার চলে আসতে পারে। সো বেশি অর্ডার আসলে কি শিডিউলিং করা কঠিন হয়ে যাবে। তোমাদের শিখিয়ে ফেলেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভালো না, তারপরেও দেখবা যে এক্সরে রুমে বা প্যাথোলজির ওখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভই করছে, কোনো উপায় নাই নাকি? এবং এটা চ্যালেঞ্জ হয়ে যায় অনেক সময়, জি স্যার। অনেক চ্যালেঞ্জ হয়ে যায়, 10 জন বা 20 জন এক জায়গায় বটল নেক তৈরি হয়ে গেছে, ওয়েটিং এ বসে আছে। ঠিক আছে, অনেক সময় এমন হতে পারে আজকে কোনো লাইনে কোনো একটা মেশিন আজকে রিকোয়ারমেন্ট নাই, তাহলে ওই মেশিনের ইউটিলাইজেশন কমে যেতে পারে। মানে কোন মেশিনে আজকে এত প্রেসার, মানে প্যাথোলজির কথা যদি বলি, প্যাথোলজি সবসময় প্রেসার থাকে। মনে করো আজকে কোনো কারণে হয়তোবা ইসিজির পোর্শনে আজকে ভিড় নাই, হতে পারে না? তার মানে কি ওখানে জি ইউটিলাইজেশনটা স্যার। কি হলো, আমাদের অনেক কমে গেল। এবং ডেফিনেটলি এক জায়গা থেকে যে মুভমেন্ট করবে, স্লো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কি হবে এখানে, অনেক কঠিন হবে। এক জায়গা থেকে আর জায়গায় মুভ করা এটা খুব কঠিন, এবং ইনভেন্টরি কস্টিং বেড়ে যাবে। কেন ইনভেন্টরি আসলে অত ডিটেইলস বলিনি, এখানে যেটা হবে প্রোডাক্ট গুলো অনেকক্ষণ জমে থাকবে মেশিনের কাছে, ওয়েটিং বাড়বে। এই ওয়েটিং বাড়লে ইনভেন্টরি কস্টিংটা বেড়ে যায়। আমরা বলি আমরা ইনভেন্টরি একটা চ্যাপ্টার পড়বে এরপরে, তখন ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম জি মোটামুটি স্যার। দুরকম লেআউট। আমরা এরপরে আরো একটা লেআউট দেখবো, সেলুলার লেআউট, এরপরে দেখবো ফিক্স পজিশন লেআউট নেক্সট ক্লাসে।